আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ইংলিশ ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লাস 10 এবং 12 ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাস। ইংরেজির একটা আজ গ্রামারের ক্লাস নেব তোমাদের, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে আজকে ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, হাউ টু মেক সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে, কারণ ক্লাস 10 এবং 12 পরীক্ষায় তোমার একটা বড় ভূমিকা পালন করে গ্রামার, এবং সেখানে সিম্পল সেন্টেন্স সংক্রান্ত কোয়েশ্চেন থাকে। দুটো তিনটে সেন্টেন্স দেওয়া থাকে এবং সেগুলিকে বলা হবে যে একটা সিম্পল সেন্টেন্স, সেগুলিকে জয়েন করো। হ্যাঁ, বা সিম্পল সেন্টেন্সের এমন প্রচুর ব্যবহার আছে তোমার। তো হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স এন্ড হাউ টু মেক সিম্পল সেন্টেন্স, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো সেন্টেন্সের যে স্ট্রাকচারাল প্রসেস বা গঠনগত যে প্রক্রিয়া, সেই অনুসারে আমরা সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করি। Sentences are classified into three categories according to their structure: simple sentence, complex sentence and compound sentence. এর আগের ক্লাসে ভিডিও লেকচারে আমি তোমার বিস্তারিত আলোচনা করেছি যে হাউ টু মেক কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা মানে কোনো না কোনো একটা ক্লজ করা, হয় অ্যাডজেক্টিভ ক্লজ, না হয় নাউন ক্লজ, না হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ ছাড়া কমপ্লেক্স সেন্টেন্স হয় না। আজকের ক্লাস হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স প্রথম আমাদের জানতে হবে যে হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স। সরল বাক্য আমরা বলতে কি বুঝি, বা সরল বাক্য কাকে বলে? তাহলে যে সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব, এবং একটি মাত্র সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। ঠিক আছে? তাহলে সেন্টেন্স containing only one finite verb and only one subject is called a simple sentence. এই সিম্পল সেন্টেন্স করার কতগুলো নিয়ম আছে তোমার। সিম্পল সেন্টেন্স করার এই নিয়মগুলো একটু বোর্ডে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? যেমন ধরো, রুলস অফ মেকিং সিম্পল সেন্টেন্স, সরল বাক্য তৈরি করার নিয়ম আর কি। ঠিক আছে? রুলস অফ মেকিং সিম্পল সেন্টেন্স তৈরি করার যে সমস্ত নিয়মগুলো আছে। নাম্বার 1, by using participle. Number 2, by using noun in apposition. Number 3, by using infinitive. Number 4, by using nominative absolute. By using nominative absolute. Number 5,
by using adverb or adverbial phrase. And number 6, by using preposition with a gerund. এই যে 6 রকমের পদ্ধতি তোমার, এই 6 রকম রুলসের মাধ্যমে আমরা যেগুলো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে পারবো। সিম্পল সেন্টেন্স হওয়া মানে এই 6টা নিয়মের কোনো না কোনো একটা ফলো করতে হবে। তাহলে এইটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এগুলো আমি একটা একটা করে আলোচনা করব এবার। বাই ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। এবার দেখো একটা একটা করে আলোচনা করব। বাই ইউজিং নাউন ইন অপোজিশন, বাই ইউজিং ইনফিনিটিভ, বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ জিরান্ড। তো প্রথমে আমরা বাই ইউজিং পার্টিসিপল, এই পার্টিসিপলটা কি সেটা আগে জানতে হবে প্রথমে। পার্টিসিপল তোমার 3 রকমের আছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে। তো এই পার্টিসিপল সাধারণত আমরা একটা एग्जांपल দিই, তাহলে ক্লিয়ার হবে তোমার। পার্টিসিপলের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপল হয়, ভার্বের থার্ড ফর্ম ইউজ করে পার্টিসিপল হয়। তো একটা एग्जांपल দিই, তাহলে ক্লিয়ার হবে তোমার। এটার একটা एग्जांपल দিচ্ছি, তোমরা ধরো people were sad, they gathered around the dead body of their leader. তাদের নেতার মৃতদেহের চারিদিকে তারা জড়ো হয়েছিল, জমায়েত হয়েছিল। এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে হবে, তোমার জয়েন করতে হবে এবং সিম্পল করতে হবে। যে পিপল ওয়ার গ্যাদার্ড, যে জনগণ খুব দুঃখিত হয়েছিল, বিষণ্ণ হয়েছিল। দে গ্যাদার্ড অ্যারাউন্ড দ্য ডেড বডি অফ দেয়ার লিডার। তাহলে এখানে যে জনগণ বিষণ্ণ হয়ে বা দুঃখিত হয়ে তাদের নেতার চারিপাশে জড়ো হয়েছিল, এইভাবে বলবো। তাহলে being sad, being sad, বিষণ্ণ হয়ে, যে বি একটা ভাগ, তার সঙ্গে আইএনজি যুক্ত করলাম। এই being লিখে তারপরে একটা অ্যাডজেক্টিভ লিখতে হয়, অথবা being এর পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তাহলে এটা পার্টিসিপল হলো তোমার। এবং ঘটনা, এটা পারফেক্ট পার্টিসিপল, মানে ঘটনা অতীত বোঝালে পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হয়। পারফেক্ট পার্টিসিপল সাধারণত হ্যাভিং প্লাস থার্ড ভার্ব অথবা বিং প্লাস থার্ড ভার্ব, অথবা বিং প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে বিং স্যাড, পিপল gathered around the dead body of their leader. এটা তোমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এটা হচ্ছে তোমার পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আরো একটা एग्जांपल দিচ্ছি।
বললাম যে লীলা saw a tiger, লীলা একটা বাঘ দেখেছিল, she ran away, সে পালিয়ে গেছিল। তাহলে এটাকে আমরা বাঘ দেখে পালিয়ে গেছিল, seeing a tiger, seeing a tiger, লীলা ran away। তাহলে এই সিংটা হচ্ছে তোমার পার্টিসিপেল, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সরাসরি পার্টিসিপেল করা হয়। তাহলে সিং এ টাইগার, এটা বাঘ দেখিয়া, ক্রিয়াপদের শেষে ইয়া যুক্ত থাকতে হবে, তোমার অসমাপিকের ক্রিয়া হয়ে যাবে এটা, ঠিক আছে? তাহলে সিং এ টাইগার লীলা ran away। আরো একটা যদি এক্সাম্পল আমরা দিই তাহলে দেখো কিরকম হয়। he came home, সে বাড়ি এসেছিল, he began to work, সে কাজ করতে শুরু করেছিল। তাহলে এটাকে আমরা যদি সিম্পল করি, সে বাড়িতে এসে কাজ শুরু করেছিল, কামিং হোম, coming home, he began to work। এটা সিম্পল হলো তোমার। এইভাবে পার্টিসিপেলের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি তোমার। আরো একটা যদি এক্সাম্পল দিই, যে হয়তো বললাম যে she was tired, সে ছিল অসুস্থ, she refused to go there, she was tired, সে ক্লান্ত ছিল, she refused to go there, সে সেখানে যেতে অস্বীকার করেছিল। তাহলে এখানে being tired, being tired, she refused to go there। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব তোমার। দ্বিতীয় নিয়মটা আমি আলোচনা করি। দ্বিতীয় নিয়মটা দেখো, দ্বিতীয়টা ছিল by using noun in apposition, by using noun in apposition। noun in apposition কি? একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল, Alexander was the king of Macedon, he invaded India। যে আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তাহলে এখানে নাউন ইন অ্যাপোজিশন মানে একটা নাউনের পরিচয় জ্ঞাপক কিছু শব্দ বা শব্দগুচ্ছ কমা দিয়ে ব্যবহার করতে হয় সেই নাউনের পরে, সেটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমরা এই নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করব কিভাবে? আলেকজান্ডার, এখানে লিখলাম আলেকজান্ডার, এখানে কমা,
the king of Macedon. Alexander, the king of Macedon, comma দিলাম, invaded India. Invaded India. তাহলে এই যে আলেকজান্ডারটা হচ্ছে নাউন, আর দ্য কিং অফ ম্যাসিডন, এই কিং অফ ম্যাসিডন বলতে আলেকজান্ডার কি বোঝাচ্ছি? আলেকজান্ডারের একটা পরিচয় দিচ্ছে কিং অফ ম্যাসিডন। তাহলে এই ধরনের শব্দের ব্যবহারকে আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন। যেমন এসে দ্য কিং অফ ম্যাসিডন, এটা একগুচ্ছ শব্দ, ফ্রেজ ইন অ্যাপোজিশন আলেকজান্ডারের। তাহলে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করবো। আরো একটা এক্সাম্পল দিই, যেমন গান্ধীজি was assassinated in 1948. গান্ধীজিকে হত্যা করা হয়েছিল 1948 সালে আততায়ী মানে গুলিতে। He is known as the father of nation. তিনি জাতির জনক নামে পরিচিত। তাহলে এই বাক্যটাকে আমরা যদি সিম্পল করি, তাহলে আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে খুব সহজেই করতে পারি। যেমন গান্ধীজি the father of nation, গান্ধীজি comma the father of nation comma was assassinated in 1948. এইভাবে আমরা সিম্পল করব। আর একটা এক্সাম্পল দেখো, the more I will give example, the more concept will be clear to you. Number 3, gold is a valuable metal. সোনা একটা মূল্যবান ধাতু। It is used to make ornament. এটা অলংকার গহনা তৈরির জন্য ব্যবহার করা হয়। তাহলে এইটাকে আমরা যদি নাউন ইন অ্যাপোজিশন দিয়ে লিখি, যে গোল্ড কমা এ ভ্যালুয়েবল মেটাল, গোল্ড কমা এ valuable metal comma is used to make ornaments. তাহলে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব। এবার 3 নম্বর নিয়মটা দেখো, by using infinitive ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স হয়। তার আগে আমাদের জানতে হবে ইনফিনিটিভ কাকে বলে। An infinitive just names an action without mentioning the doer of its action. ঠিক আছে, একটা ইনফিনিটিভ শুধুমাত্র একটা কাজের নির্দেশ করে, কাজকে বোঝায়, যে কাজের কোনো সাবজেক্ট বা ডোয়ার এজেন্টের উল্লেখ থাকে না। সেই জন্য বলা হয় an infinitive just names an action without mentioning the doer of its action, and an infinitive is formed or made by adding to before a verb. একটা ভার্বের আগে টু লিখে তোমার ইনফিনিটিভ তৈরি করতে হয়। একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো বললাম যে
people were stoned. They could not speak in the beginning. এই সেন্টেন্স দুটো দেখো যে পিপল ওয়ার স্টোন্ড, মানুষ বা লোকজন অভিভূত হয়েছিল, স্টোন্ড খুব অভিভূত হয়েছিল। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা প্রথমের দিকে কথা বলতে পারছিল না। তাহলে এটাকে যদি আমরা ইনফাইনাইট সিম্পল সেন্টেন্স করি যে পিপল ওয়ার too stoned to speak in the beginning. The people were too stoned to speak in the beginning. এই যে 2.2 এটা ব্যবহার করতে হয় তোমার। আর একটা एग्जांपल দিচ্ছি, হয়তো বললাম এখানে the lady was very weak. She could not walk. বলছে মহিলা খুবই দুর্বল ছিল, সে হাঁটতে পারছিল না। তাহলে এইটাকে আমরা যদি সিম্পল করি, the lady was too weak to walk. এই 2.2 the lady was too weak to walk মানে এত দুর্বল ছিল হাঁটতে, মানে হাঁটতে খুবই দুর্বল ছিল। এইভাবে ইনফিনিটিভের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করব। এর আরো একটা एग्जांपल যদি দিই, দেখো কি হয়। সি নাম্বার দেখো, Ramesh has some money. Ramesh has some money. He can buy new books. যে রমেশের কিছু টাকা আছে, সে কিছু নতুন বই কিনতে পারে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো যে রমেশ has some money to buy new books. এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ইনফিনিটিভের মাধ্যমে সিম্পল সেন্টেন্স করব। এর 4 নম্বর নিয়ম দেখো, নমিনেটিভ অ্যাবসলিউট। বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। নমিনেটিভ অ্যাবসলিউট, তার আগে আমাদের জানতে হবে নমিনেটিভ অ্যাবসলিউট কাকে বলে। যখন কোনো নমিনেটিভের পরে সরাসরি কোনো ফাইনাইট ভার্ব না বসে এটা পার্টিসিপল বসে, সেই নমিনেটিভকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলি। যেমন একটা एग्जांपल দিই, তাহলে ক্লিয়ার হবে। যেমন রাভনা ওয়াজ কিল্ড, রাভনা ওয়াজ কিল্ড মানে রাবণকে হত্যা করা হয়েছিল। সীতা ওয়াজ রেস্কিউড,
রাবণকে হত্যা করা হয়েছিল আর সীতাকে উদ্ধার করা হয়েছিল। তাহলে এই দুটো সেন্টেন্সে দেখো, রাবণ হচ্ছে এখানে নমিনেটিভ, একটা নাম, একটা নাউন। তাহলে এই নমিনেটিভের পরে কোনো ফাইনাইট ভার্ব না বসে যদি একটা পার্টিসিপল বসে, তবে আমরা সেটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলবো। এবং সেই নমিনেটিভ অ্যাবসলিউটের মূল যে সেন্টেন্স, প্রধান যে সেন্টেন্স, তার যে স্ট্রাকচারাল প্রসেস, সেই স্ট্রাকচারাল প্রসেসের সঙ্গে তার কোনো গঠনগত ভূমিকা থাকবে না, সেটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলবো। তাহলে nominative absolute is a part of speech which is formed by adding a participle just after a nominative, ঠিক আছে? And nominative absolute does not take any part in the formation of the main sentence. An example di je Ravan being killed, Sita was rescued. যে রাবণ খুন হলে বা রাবণকে নিহত করা হলে সীতাকে উদ্ধার করা হয়েছিল। তাহলে এই যে রাবণটা নমিনেটিভ, এরপরে বিং কিল্ড, এটা একটা পারফেক্ট পার্টিসিপল বসলো বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে রাবণ নিহত হলে সীতা ওয়াজ রেস্কিউড, সীতা ওয়াজ রেস্কিউড, দিস ইজ দ্য মেন সেন্টেন্স। এবং এই সীতা ওয়াজ রেস্কিউড এই সেন্টেন্সের যে গঠন বা স্ট্রাকচারাল প্রসেস, সেই স্ট্রাকচারাল প্রসেসের সঙ্গে রাবণ বিং কিল্ড এই অংশটুকুর কোনো গঠনগত কোনো ভূমিকা নেই। এইটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলবো আর কি। রাবণ বিং কিল্ড এই অংশটুকু হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। আরো একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে। The lotus blossomed, পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছিল। The sun had risen, সূর্য উঠেছিল। তাহলে সূর্য উঠেছিল, পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছিল, তাহলে আগে সূর্য উঠেছিল। তাহলে এখানে বাক্যটা যদি এইভাবে লিখি আমরা, the sun having risen, the sun having risen, the lotus blossomed, the sun having risen, the lotus blossomed। তাহলে যে the sun having risen এই অংশটুকু হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, the sunটা হচ্ছে নমিনেটিভ নাউন, এরপরে হ্যাভিং রাইজেন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম লিখলে পারফেক্ট পার্টিসিপল হয়, বা বিং লিখলে ভার্বের থার্ড ফর্ম লিখলে পারফেক্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? তাহলে এইটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের মাধ্যমে সিম্পল সেন্টেন্স করলাম। আচ্ছা, এবার দেখো আরো একটা এক্সাম্পল দিচ্ছি এটার। আরো ক্লিয়ার হয়ে যাবে। হয়তো বললাম যে the funeral was over, they returned home। অন্ত্যেষ্টিক্রিয়া funeral বানানটা ভুলেছি, funeral was over, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে এবং তারা বাড়ি ফিরে এসেছিল। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, the funeral being over, they returned home, they returned home। এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আরো একটা এক্সাম্পল দেখো, the thundery condition developed
in the thunder মানে কি বজ্র, বজ্র বিদ্যুৎকে আমরা থান্ডার বলি। তো এখানে হচ্ছে থান্ডারি কন্ডিশন, মানে থান্ডার হওয়ার মতো একটা অবস্থা ডেভেলপড ইন দ্য স্কাই, আকাশে আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। থান্ডারি কন্ডিশনটা আস্তে আস্তে দেখা যাচ্ছিল, খুব বেশির দিকে যাচ্ছিল। তাই বলছে যে the thundery condition developed in the sky, we stopped our journey. আমরা আমাদের জার্নি ভ্রমণকে থামিয়ে দিয়েছিলাম, স্থগিত করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে করি by using nominative absolute, তাহলে কিভাবে হবে দেখো। তাহলে এটাকে আমরা লিখব the thundery condition being developed, বা এখানে হয়তো লিখলাম the thundery condition, মানে মেঘলা অবস্থা যেটাকে বোঝাচ্ছে, the thundery condition having developed লিখলে হবে। The thundery condition having developed, we postponed our journey. So we stopped our journey. তাহলে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করব। এবার দেখো, এবার আমাদের 4 নম্বর হবে, 4 নম্বর না, এবার 5 নম্বর হবে। 5 নম্বর, by using adverb or adverbial phrase, by using adverb or adverbial phrase, adverb অথবা adverbial phrase ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স করা যায় সেটা আবার দেখো। এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন হয়তো বললাম, একটা এক্সাম্পল দিলাম, the student wrote the answer, the student wrote the answer, যে ছাত্রটি উত্তরটি লিখেছিল। his answer was not correct, তার উত্তর সঠিক ছিল না। তাহলে এবার জানতে হবে অ্যাডভার্ব, তোমার নাউন আর প্রোনাউন বাদ দিয়ে যত পার্টস অফ স্পিচ আছে সবাইকে মডিফাই করে, কোয়ালিফাই করে, সেটাকে অ্যাডভার্ব বলি। অ্যাডভার্বের উপরে যে ভিডিও লেকচার আছে সেটা বিস্তারিত আলোচনা করা আছে, সেটা দেখবা অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব একটি সিঙ্গেল অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একগুচ্ছ শব্দ যখন অ্যাডভার্বের মতো কাজ করে তখন তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এইটাকে যদি আমরা লিখি, যেমন অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কজ, এই বিভিন্ন টাইপের অ্যাডভার্ব আছে, 10 রকমের। অ্যাডভার্বের উপরে যে ভিডিও লেকচার সেটার উপরে দেখে নেবে। তাহলে এইটাকে আমরা অ্যানসারটা এইভাবে লিখবো, the student wrote the answer, the student wrote the answer incorrectly. এটা সিঙ্গেল অ্যাডভার্ব লিখে হয়ে গেল, the student wrote the answer incorrectly। অথবা ইনকারেক্টলি যদি আমরা না লিখে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি একটা বসাই, the student wrote the answer in an incorrect way, in an incorrect way, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে the student wrote the answer in an incorrect way, এটা লিখলে হবে। the student wrote the answer incorrectly, এটা লিখলে হবে। তাহলে দুটোই সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর একটা एग्जांपल দেখো,
আর একটা एग्जांपल দিচ্ছি যে দি সানসেট, সূর্য অস্ত গিয়েছিল, দি সানসেট। এবার বললাম দি ট্রাভেলার took shelter in an inn। সূর্য অস্ত গিয়েছিল, পথিক কি করেছিল, একটা সরাইখানে, একটা ইন, সেখানে সে আশ্রয় নিয়েছিল। তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বিয়ালের ব্যবহার করে কিভাবে সিম্পল করা যায় দেখো। দি ট্রাভেলার took rest বা took shelter in an inn at the sunset বা by the sunset, by the sunset, সূর্যাস্তের মানে এখানে আফটার দ্য সানসেট লিখলে হবে, বাই দ্য সানসেট, এট দ্য সানসেট, যাই লিখবো। দি ট্রাভেলার এটা লেখা যাবে এট দি সানসেট অথবা আফটার দ্য সানসেট, আফটার দ্য সানসেট। এই সমস্ত অ্যাডভার্বিয়ালগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারবো। আর একটা যদি एग्जांपल দিই এখানে, হয়তো বললাম যে সি নাম্বার एग्जांपल দেখো, I was quite well, বলছে আমি পুরোপুরি ভালো ছিলাম, as long as I stayed in Arabia। মানে যতদিন আমি আরবে ছিলাম ততদিন আমি খুব ভালো ছিলাম। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আসে তোমার, I was quite well as long as I stayed in Arabia। এটা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল ক্লজ করা আছে এখানে। তো এটাকে আমরা সিম্পল করব। তাহলে এখানে আমরা লিখব ডিউরিং মাই স্টে ইন অ্যারাবিয়া, বলছে আমার আরবে থাকার সময়, ডিউরিং মাই স্টে ইন অ্যারাবিয়া I was quite well। তাহলে এই যে ডিউরিং মাই স্টে ইন অ্যারাবিয়া, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা সময়কে বোঝাচ্ছে। তাহলে এইভাবে আমরা অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করব। এবার নাম্বার 6, 6 নম্বর দেখো কি হয়। by using preposition with a gerund, by using preposition with a gerund, gerund হচ্ছে GERUND, gerund। gerundটা দেখো, gerund কি জিনিস। জিরান্ডকে আমরা ইং নাউন বলে থাকি। ইং নাউন মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অনেক সময় নাউন করা হয়, সেটাকে আমরা জিরান্ড করি, জিরান্ড বলি আর কি। তাহলে এই জিরান্ড ইজ নোন অ্যাজ দ্য ইং নাউন হুইচ ইজ ফর্মড বাই অ্যাডিং আইএনজি আফটার এ ভার্ব। এই জিরান্ডের আরো ভাগ আছে তোমার। জিরান্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে সেন্টেন্সে কাজ করে। তো প্রিপোজিশনের সঙ্গে জিরান্ডকে ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্স করা হয়, একটা एग्जांपल দিয়েছে দেখো। she learns
সে গান শিখে, she learns music, she listens to the chords, মানে বাদ্যযন্ত্র তোমার সে শুনে আর কি। she learns music, she listens to chords, এটাকে আমরা প্রিপোজিশন থাকবে প্লাস জিরান্ড ভার্বের সঙ্গে আইনজি যুক্ত একটা নাউন থাকবে। তাহলে ওয়ান, এটা যদি এইভাবে লিখি যে ওয়ান লিসনিং টু দ্য chords, one listening to the chords, she learns music, she learns মিউজিক, মানে বাদ্যযন্ত্র শুনে শুনে সে গান শিখে, মিউজিক শিখে। তাহলে এই যে ওয়ানটা প্রিপোজিশন, লিসনিং এটা জিরান্ড হয়ে গেল ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে। তাহলে ওয়ান লিসনিং টু দ্য কোয়ার্ডস শি লার্নস মিউজিক। এইভাবে আমরা প্রিপোজিশন এবং জিরান্ডকে একসঙ্গে লিখে সিম্পল সেন্টেন্স করব। আরো একটা এক্সাম্পল দেখো, হয়তো বললাম যে when he saw the lion, when he saw the lion, he ran away, যখন সে সিংহটিকে দেখেছিল সে পালিয়ে গিয়েছিল। এটাও তাই, ওয়ান সিং দ্য লায়ন, ওয়ান সিং দ্য লায়ন, হি ran away। এইভাবে আমরা জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করতে পারবো। আরো একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, হয়তো বললাম যে এখানে বললাম যে the death news of Gandhiji word broadcast, the death news of Gandhiji was broadcast, গান্ধীজির মৃত্যু সংবাদ বেতারে প্রচার করা হয়েছিল, সম্প্রচার হয়েছিল। we could know about his about this news। এটা হয়তো বললো তোমার যে we could knew, আমরা জানতে পেরেছিলাম about this news, এই নিউজ সম্পর্কে। তাহলে এখানে আমরা এটাকে যদি এভাবে করি, তোমার এখানে আমরা এইভাবে লিখবো, ওয়ান listening to the broadcast, one listening to the broadcast মানে এই বেতার সম্প্রচার আমরা শুনে, we could know আমরা জানতে পেরেছিলাম about the death news of গান্ধীজি। তাহলে বেতার ভাষণ বা সম্প্রচার শুনে আমরা গান্ধীজির মৃত্যু সংবাদ জানতে পেরেছিলাম। তাহলে ওয়ান লিসনিং, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন উইথ এ জিরান্ড। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবো।
আমি আলোচনা এখানে শেষ করব। আজকের ভিডিওটা প্রথম থেকে তোমাদের শোনার জন্য বলছি আর কি। আশা করি সিম্পল সেন্টেন্সের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।